প্রিয় দর্শক, ইস্পানি মির্জা শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের সাথে দুজন অতিথি যারা যুক্ত রয়েছেন, তারা এক সময়কার এটিএন বাংলার সাবেক সহকর্মী। আমি প্রথমে পরিচয় করে দিতে চাই জনাব জোবায়ের বাবু, যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা, সিইও, সময় টেলিভিশনের কাজ করছেন এবং বাংলাদেশের সাংবাদিকতা জগতের প্রতিকৃতি হিসাবে যখন ইটিভি ছিলেন এবং শুরুটা যখন এটিএন বাংলা ছিলেন, সেই সময়কার তিনি সাংবাদিকতা এবং নানা কন্টেন্ট, নানা অনুষ্ঠান মালা তিনি তৈরি করেছেন। এটিএন বাংলার সাবেক আমাদের সহযোদ্ধা হিসেবে আমি বাবু ভাইকে স্বাগত জানাই। দীর্ঘদিন পর আপনি এটিএন বাংলায় আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। একই সাথে আমাদের আরেকজন বন্ধু রয়েছেন, জনাব শামসুল আলম লিটন, সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। তিনিও 2000 থেকে 2003 পর্যন্ত এটিএন বাংলার চিফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন। সো আজকে দুজন সাবেক সহকর্মীকে আমরা এখানে পেয়েছি, আজকে আলোচনা যুক্ত করবার জন্য। আসলে মূলত পুরো আলোচনাটি করবো সমসাময়িক প্রেক্ষাপট নেই। সমসাময়িক প্রেক্ষাপটে যেটি আলোচিত একটা বিষয় এখন, যে রাজনৈতিক একটা আলোচনার বিষয়, সেটি হচ্ছে যে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি 5ই আগস্টের গণ অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে গিয়েছেন, পার্শ্ববর্তী দেশে আশ্রয় গ্রহণ করেছেন এবং বলা হচ্ছে যে প্রায় 1400-1500 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং সে হত্যাকাণ্ডের বিচার, সেটি একটা অংশ শেষ হয়েছে, আরও বিচার হবে, রাজনৈতিক বিচার বাকি আছে। কিন্তু মাঝে মাঝে আমরা তার তরফ থেকে কিছু কিছু হয়তো এআই দিয়েও হতে পারে, আবার কিছু কিছু তার সরাসরি হতে পারে বক্তব্য, মন্তব্য আমরা শুনতে পাই। কিন্তু এবার তিনি রয়টার্সকে একটা কথা বলছেন যে তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন এবং দেশে ফিরে আসবেন সাথে সাথে তিনি যেটা বলছেন রয়টার্সকে, যে তিনি তার সাথে যারা পলাতক অন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন তাদেরকেও তিনি সাথে নিয়ে আসবেন। আসলে বাস্তবতার পরিপ্রেক্ষিতে এটা কতখানি বাস্তবসম্মত? আপনি দীর্ঘদিন রাজনীতি পর্যবেক্ষণ করছেন, দেশে বিদেশে দেখছেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক বিষয়ে আপনার মন্তব্য বক্তব্য আছে, আপনি কীভাবে দেখছেন বিষয়টাকে? বিষয়টা হচ্ছে, ধন্যবাদ আপনাকে, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে এটিএন বাংলার সকল দর্শকদেরকে ধন্যবাদ। বিষয়টাকে আমি দেখেন, আমাদের যদি উপমহাদেশের ইতিহাস দেখেন, এই উপমহাদেশ না, বিশ্বের ইতিহাসে কিন্তু এটা একটা নজিরবিহীন ঘটনা যে একটি মানে অরাজনৈতিক আন্দোলনের মুখে, অরাজনৈতিক কিন্তু প্রথমে যে আন্দোলনটি শুরু হলো সূচনা লগ্নে, সেটি কিন্তু অরাজনৈতিক একটি আন্দোলন ছিল, কোটা আন্দোলন, আপনি জানেন। একটি অরাজনৈতিক আন্দোলনের মুখে 1.5 থেকে 2,000 মানুষের প্রাণ যায়। এই ঘটনা কিন্তু পৃথিবীর ইতিহাসে বিরল। শুধু সেটা নয়, আপনি আরেকটা জিনিস যদি দেখেন, যে এই উপমহাদেশে আমরা যদি দেখি জালিয়ানওয়ালাবাগের, আপনি ঘটনাটা জানেন, এবং সেখানে কিন্তু সর্বোচ্চ ব্রিটিশরা, মানে তখন ব্রিটিশ শাসন করত, তারা আমাদের জাতিগোষ্ঠীর কেউ নয়, তারা আমাদেরকে হত্যা করবে, খুন করবে, এটি খুব স্বাভাবিক ছিল। তারা অত্যাচার করে আমাদের দেশ দখল করেছিল। সেই ব্রিটিশরাও কিন্তু 400 থেকে 600 হত্যা করল এবং সেখানে আহতের সংখ্যা ছিল 1000 থেকে 1500। আর আমরা এখন দেখলাম যে আমাদের মানে এই যে যাদের কথা বলছি, এই ফেসিস্ট কারা? তারা তো আমাদের এই দেশেরই মানুষ এবং তার নিজের দেশের মানুষের প্রতি তারা এইরকম একটি বর্বরতা দেখালো। তো বর্বরতার দিক থেকে এইটিকে আসলে কোনোভাবেই বিচার করাটা খুব ডিফিকাল্ট। আপনি যদি পুরো বিষয়টা বিশ্লেষণ করেন, 40,000 মানুষ আহত হয়েছে, 40,000-এর উপরে, 4,000 মানুষের চোখ নাই, হাজার হাজার মানুষের হাত নাই, পা নাই। আপনি এটাকে কীভাবে আপনি ব্যাখ্যা করবেন? তো যাই হোক, এখন এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছে কে? যারা সরকারে ছিল। প্রথম পয়েন্ট, যে সরকারের থেকে তারা এরকম একটি ঘটনা ঘটিয়েছে, হাজার হাজার মানুষকে খুন করেছে এবং দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, পালিয়ে গেছে। পৃথিবীতে যারা শাসন করা অবস্থায় পালিয়ে যায়, তাদের ব্যাক করার ইতিহাস কিন্তু এটাও বিরল। আপনি দেখাতে পারবেন না যে শাসক অবস্থায় পালিয়ে গেছে এবং পরবর্তীতে এসে আবার শাসনভার গ্রহণ করেছে। খুব রেয়ার, এটা আমি জানি না কোথাও। কিন্তু পৃথিবীতে যাদেরকে দেশ থেকে বাধ্য করেছে, পৃথিবীতে অনেক নজির আছে। ইরানের কথা ধরেন, আপনি ফিলিপাইনের কথা ধরেন, আপনার অনেক 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 দেশ আছে যেখানে দেশ থেকে বাধ্য করেছে এবং তারা কিন্তু পরবর্তীতে ফিরে এসে শাসনভার গ্রহণ করেছে। এবং এটার উৎকৃষ্ট উদাহরণ আজকের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তাই না? তো সুতরাং এই যে বিষয়টা যদি আপনি দেখেন, তার অপরাধের মাত্রা এবং সিচুয়েশন এবং বর্তমান অবস্থান কোনোটাই তো তার অনুকূলে নয়। আমরা তো আগের বাংলাদেশ চাই না, যে জোর করে কাউকে যেটা আগে বলা হয়েছে, যে আপনার ধরেন যে
বিচারের নামে হত্যা করা হয়েছে অনেক মানুষকে, জুডিশিয়াল কিলিং। জুডিশিয়াল কিলিং যেটাকে আমরা বলি। তারপরে হচ্ছে আপনি গুম, শত শত মানুষ গুম করে ফেলা হয়েছে, শত শত হাজার হাজার মানুষকে খুন করে ফেলা হয়েছে ক্রস ফায়ারের নামে। তো এই যে সিচুয়েশনগুলো আমরা তার চাই না। আমরা চাই কি? আমরা চাই একটা গুড গভর্নেন্স। তো গুড গভর্নেন্সের ক্ষেত্রে আমি মনে করি যে আমি না শুধু বাংলাদেশের, আমার মনে হয় 100% মানুষ আমার সাথে একমত হবে যে শেখ হাসিনা দেশে আসুক এবং দেশে এসে বিচারের মুখোমুখি হোক। আমরা চাই তার একটা ফেয়ার বিচার, কারণ একজন ব্যক্তি হিসেবে তারও বিচার পাওয়ার অধিকার আছে, তাই না? সুতরাং তার ফেয়ার বিচারটা আমরা চাই, বিচার হোক, এবং একটি মানে এমন একটি দেশ বাংলাদেশে তৈরি হোক যেন বাংলাদেশের মানুষ বলতে পারে যে ইয়েস, যে এই ঘটনার সুষ্ঠু বিচার হয়েছে এবং সাধারণ মানুষের যেই আকাঙ্ক্ষা এবং বিচার বিভাগের প্রতি যেই শ্রদ্ধা বা বিচার বিভাগের প্রতি যে আস্থা, সেটা যেন বৃদ্ধি পেয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই বিচারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য। নিশ্চয়ই জোহর ভাই, আমি আপনার কাছে আসবো। শামসুল আলম লিটন শুনছিলেন, এবং এটা তো আজকে 2-3 দিন থেকে কিন্তু এই আলোচনাটা একেবারেই সবার মুখোমুখি, এবং কেউ কেউ এটাকে রেটোরিক্স হিসাবে বলছেন। এবং নিশ্চয়ই আপনাদের মনে আছে, জোহর বাবু ভাই আপনারও মনে আছে, শেখ হাসিনা 5ই আগস্টে পালিয়ে যাবার পূর্বে কিন্তু বলেছেন যে শেখ হাসিনা পালাতে জানে না, পালায় না। কিন্তু আমরা তো দেখলাম তিনি পালিয়ে গেলেন, এবং একটা স্পষ্ট বিষয় আমরা লক্ষ্য করেছি যে স্বৈরশাসক পালিয়ে যায় একবার দেশ থেকে, ক্ষমতাসীন থাকলেন অবস্থা, সে কিন্তু ফিরে আসার নজির পৃথিবীতে খুবই কম আছে। এই অবস্থায় শেখ হাসিনা রয়টার্সে কিন্তু আরেকটা কথা বলেছেন যে তিনি আমাকে ফেরত পাঠানোর জন্য, মানে বাংলাদেশ আনার জন্য বাংলাদেশের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে আমি নিজেই আসতে চাই, আমি নিজেই ফিরব। আমার নেতা কর্মীদের অনেক মামলা হয়েছে, তাদেরকে জুলুম করা হচ্ছে, তারা আত্মগোপনে রয়েছে, আমি এবার দেশে ফিরছি, তোমরাও সবাই এসো, সবাই একসঙ্গে আমরা আদালত আত্মসমর্পণ করব। আমি যে বিষয়টা আপনার সাথে জানবার আগ্রহ প্রকাশ করছি, বা দর্শকদেরও যদি এই ধরনের বিষয়ে আগ্রহ থেকে থাকে, সেটি হচ্ছে যে শেখ হাসিনা নিজে বলেছেন তিনি আসতে চান। আমরা কি এখনো পর্যন্ত তার দলের নেতাকর্মী যারা পালিয়েছেন তাদের কেউ কি বলেছেন যে তাদের নেত্রী আহ্বান করেছেন আমরাও একযোগে আসবো? তারা কি সেই ঝুঁকিটা নেবেন? শেখ হাসিনা তাদেরকে আসার যে আহ্বান জানিয়েছেন, উনি আমার মনে হয় এক্ষেত্রে যেহেতু কিছু আইনগত বিষয় আছে, সেহেতু আমরা রাজনৈতিক দলগুলোর বক্তব্যের সূত্র ধরে যদি আলোচনা করি তাহলে আরেকটু সীমার মধ্যে থাকা যায় বলে আমি নিজেও একজন সলিসিটর, লন্ডনে ল প্র্যাকটিস করি সাংবাদিকতার পাশাপাশি। সুতরাং আমি যদি এর আগে রাজনৈতিক নেতা হিসেবে জনাব তারেক রহমান সাহেবকে যখন এক্সাইল করা হয় এবং যখন তার বক্তব্য নিষিদ্ধ করা হয়, তখন তার বিরুদ্ধে কোনো কনভিকশন ছিল না ততদিন পর্যন্ত। কিন্তু এখন ওনার বিরুদ্ধে যেহেতু কনভিকশন আছে, কনভিকশন থাকার কারণে আইনগত যে ব্যাপারটা অথবা তার বক্তব্য প্রচারে, যেমন তিনি কৌশলগতভাবে রয়টার্সকে ইন্টারভিউ দিয়েছেন যাতে এটা নিয়ে আলোচনা হয়, এবং তিনি সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন, এবং তাকে চলে যেতে হবে দেশ থেকে 5ই আগস্টের আগে এরকম কোনো দাবি আমরা তো শুনিনি। আমার মনে হয় দর্শক যারা অনুষ্ঠানটি দেখছেন কেউ শুনেননি। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এমন দাবিও ওই সময়ের যে ব্যাপক আন্দোলন চলছিল, এবং প্রায় 15 বছর বিশেষ করে আওয়ামী লীগের শাসনামলেও বিরোধী রাজনৈতিক পক্ষ থেকে কোনোদিন আমি এই কথা শুনিনি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো কেন? তা সব নেতারা সব চলে গিয়ে একটা দলকে তারা নিজেরাই নিষিদ্ধ করে দিয়ে চলে গেলেন, তারপরে তো রাজনৈতিক কারণ হলো। কিন্তু উনি যে চলে গেলেন কেন? আমার মানে উনি যে ফিরে আসবেন, আজকে যে কথাটি 75-এ না হলে ওনার পরিবার একটা বড় ধরনের ঘটনা ঘটেছিল, ওনারা দুজন বাইরে ছিলেন, সেটা ওনারা তখন জাননি। কিন্তু এখন ওনাকে চলে যেতে কে বলল? বিষয়টা হচ্ছে কি, আসলে 99-এ যখন সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দিল যে ওনার সাইকোলজিক্যাল নিয়ে পজিশন নিয়ে, সাইকোলজিক্যাল যে উনি যে সুস্থতা নিয়ে, তো তখন কিন্তু আমরা বুঝতে পারি নাই বলে আমাদের ঘাড়ে আসলে ফ্যাসিজমটা চাপিয়ে বসছিল আর কি। ওনার চিকিৎসা দরকার ছিল, এবং আমি মনে করি পরবর্তীতে নির্বাচিত সরকার এই বিষয়টিকে উপেক্ষা করেছেন। উপেক্ষা করার কারণেই আমাদেরকে দীর্ঘদিন এরকম একটা কঠিন, যে সাইকোলজিক্যালি অস্থির এবং কোনো স্থিতিশীল নয়, তার হাতে অনেক কিছুই ঘটতে পারে। যে কারণে আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিশ্বের যে অংশটি বিশ্বের অস্তিত্ব নিয়ে চিন্তা করে, তার লাল বাটন নিয়ে চিন্তা করে, কারণ এই মানুষটি যখন তখন যে কোনো কিছু বলতে পারে, করতেও পারে, করেছেনও তিনি। তো এক রাতে যদি
ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দেয়, তাহলে তো সেটা রেড বাটন, মানে পরমাণু শক্তি প্রয়োগ করা ছাড়া সম্ভব না। তো তার হাতে তো সেটা আছে, সো রিজনেবল গ্রাউন্ড যেটা আর কি। তো এই জন্য এই ভদ্রমহিলা ডোনাল্ড ট্রাম্পের একজন পুরুষ সংস্করণ এবং মহিলা সংস্করণ, এবং তিনি বরাবরই এই কাজটা করেছেন, এবং তিনি মানসিকভাবে যে কতটা অসুস্থ সেটার জের ধরে আজকে এই ঘটনাটা ঘটেছে। এবং পলিটিক্যাল পার্টিগুলো দেখুন কী স্টেটমেন্ট দিয়েছে। বিএনপি এটাকে রেটরিক বলেছে, যে তিনি বরাবর যেভাবে যা যা বলেন করেন সেটা, এবং এটাকে বিএনপি রাজনৈতিকভাবে বিষয়টা দেখেছেন, এবং তার আইনগত বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন, খুবই সফটলি বলেছেন। আর অপোজিশন বরাবর যেভাবে যে কোনো পরিস্থিতিতে একটা স্ট্যান্ড নেন, এবং সেখানে কিন্তু তারা বলেছেন তারা এটা প্রচণ্ডভাবে এটাকে রেসিস্ট করবেন এবং এটা করা উচিত। এবং তারা যেটা বলেছেন যে এই ক্ষেত্রে তার ফিরে আসার ব্যাপারে অথবা কোনো ধরনের পলিটিক্যাল সেটেলমেন্টের কোনো কিছু মেনে নেওয়া হবে না, এই ধরনের স্টেটমেন্ট তারা দিয়েছেন। বটম লাইনটা কি, সরকার এবং বিরোধী দল বিভিন্ন প্রশ্নে বিরোধিতা থাকবে, তর্ক থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু ন্যাশনাল যে ইউনিটি জুলাই প্রশ্নে, এখানে তো এই বটম লাইনটা আমরা পাচ্ছি যে তারা সকলেই একটা ব্যাপারে একমত, সেটা হচ্ছে যে যেই গণহত্যায় বাবুভাই যেটা বলছিলেন যে ১৫০০-এর মতো মানুষ শহীদ হয়েছে এবং ৩০,০০০-এর উপরে নৃশংস যে আহত অবস্থা, এবং এর মধ্যে ১৫০০-এর মধ্যে ১৫০ শিশু আছে, শিশু ৬ বছরের বাচ্চা থেকে শুরু করে ১২-১৩ বছরের বাচ্চারা আছে। তো একটা অসুস্থ নেত্রী তার যে অসুস্থ সহযোগীদের নিয়ে, অসুস্থ কর্মকর্তাদের নিয়ে, এই নিয়ে হয়তো ম্যাক্সিমাম ৫০০-৭০০ হবে, কিন্তু ওই ৫০০-৭০০-র বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত, এবং তার সহযোগী যারা এই হত্যাকাণ্ডের সহযোগিতা করেছেন, এর মধ্যে রাজনৈতিক দল হিসেবে বিএনপির রিকনসিলিয়েশন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের এজেন্ডাটি রয়েছে, নির্বাচনী ইয়েতেও রয়েছে। সুতরাং আমরা বিশ্বাস করি যে একদিকে বিচার প্রক্রিয়া, যেহেতু ভয়াবহ হত্যাকাণ্ড, এটাকে গণহত্যা সংখ্যা দিয়ে তো হয় না, ৮ মিলিয়ন হলে যা, ১৫০০ হলেও সেটা নৃশংসতার মাত্রা দিয়ে বিচার করা হয়, এবং ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কিলিংস এটা দিয়ে গণহত্যার মানদণ্ড নিশ্চিত করে। এবং জাতিসংঘ যেখানে বলেছে গণহত্যা, এবং এই গণহত্যার ব্যাপারে মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে আরও ২-৩ বছর আগেই ইন্টারন্যাশনাল বিভিন্ন রেফারেন্সে আমরা ডকুমেন্টেশন তৈরি করে বিভিন্ন দপ্তরকে দিয়েছিলাম। সুতরাং মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা যেহেতু প্রুভড আন্তর্জাতিকভাবে, সুতরাং তিনি আসবেন এবং বিচারের মুখোমুখি হবেন, খুবই ভালো কথা। আর তিনি যে তার কর্মীদের নিয়ে ঝাঁপিয়ে পড়ার কথা বলছেন, তার কর্মীরা কেন ঝাঁপিয়ে পড়বে? কারণ তার কর্মীদের সঙ্গে তো তার দলের কোনো সম্পর্ক ছিল না। তিনি শুধুমাত্র ৩ তারিখে তার ১৪ দলের একটা মিটিং করেছেন। এর মধ্যে যে দলের নেতারা ছিল তারা তো ওই ১০ বছর কোথাও তাদেরকে দেখা যায় নাই। অর্থাৎ তিনি তার গণহত্যাকে রাজনৈতিক ক্যারেক্টার দেওয়ার জন্য ৩ তারিখ উনি মিটিং করেছিলেন। এই হচ্ছে উনি মূলত ওনার যে গেস্টাপো বাহিনী, সেই গেস্টাপো বাহিনী দিয়ে হত্যাকাণ্ড চালিয়েছেন, এবং ১৪ বছরে যে গেস্টাপো বাহিনী তৈরি হয়েছে গ্রাসরুট লেভেল পর্যন্ত, তারা তার পুরো দলটা নিয়ে রুট আউট করে চলে গেছে। এবং শেখ হাসিনা যখন চলে যান, যখন গণভবনে সেই সময়ে ঢোকার মুখে ১৫ মিনিটের মধ্যে জনতা সেই গণভবন অকুপাই করেছিল, তাদের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলেছে, তাদেরকে আমি জিজ্ঞেস করেছি, যদি আপনাদের সামনে আপনারা শেখ হাসিনাকে দেখতেন তাহলে কি করতেন? তখন তারা বলেছে, আমরা যেহেতু ৭টা-৮টা লেভেল ক্রস করে এসেছি, সো প্রথম ২-৩টে লেয়ারে আমরা আমাদের জীবন বাদ দিয়ে এসেছি, যে আমরা জানি যে আমাদের মৃত্যুর জন্য যে আমরা যাচ্ছি। ওখানে শেখ হাসিনার যদি ছায়াও দেখা যেত তাহলে এটা ভ্যানিশ হয়ে যেত। মানে আমরা কি করতাম আমরা জানি না, কারণ তখন তো আর আমরা মানবিক পর্যায়ে নাই, এতগুলো গুলির পর্যায়ে এতবার আমরা হয়ে এখানে এসেছি। সো তিনি চলে গিয়ে কার কি ভালো হয়েছে জানি না, কিন্তু আমরা মনে করি যে প্রমাণ করেছেন তিনি কত বড় খুনি, এবং মানুষকে মোকাবেলা করা এবং মানুষের মুখোমুখি হওয়ার মতো তার কোনো রকমের নাই। সো ওনার যে সমস্ত বক্তব্য, এগুলো হচ্ছে অতীতের ফ্যাসিবাদীরা যেভাবে চিলির আলেন্দে এবং অন্যান্য বড় বড় ফ্যাসিবাদীরা যেসব বকাবাজি করেছেন, তারা বেঁচে থাকা পর্যন্ত কোনোদিনই স্বীকার করেন নাই তারা কোনো গণহত্যা চালিয়েছে। আর হিটলার নিজের জীবন বিসর্জন দিয়ে চলে গেছে। সব পৃথিবীর ফ্যাসিবাদী, খুনি, এই সমস্ত শাসকরা এই কাজগুলোই করেন। তো ওনার যে সমর্থকরা থেকে থাকে, তারা তো ভোট দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ ভোট দিয়েছে। তারা কি একজন খুনির পেছনে, এরশাদ শিকদারের পেছনে কি খুলনার মানুষ মিছিল করবে, তার কবর নিয়ে মিছিল করবে যে তাকে মেয়র বানাতে হবে? তো ওটা কোনো, এই সমস্ত হচ্ছে আই থিঙ্ক পলিটিক্যাল বকাওয়াজ। জি, এই আলোচনাটা আরেকটু করতে চাই। সেটা হচ্ছে যে এটি বলা হচ্ছে গণমাধ্যমে বিভিন্নজন বিভিন্ন রকম মন্তব্য করছেন, ফেসবুকও নানা রকম স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি, বলছে হচ্ছে এটি তার একটা প্রতীকী বক্তব্য, এবং আসলে এই বক্তব্য দিয়ে তিনি নেতাকর্মীদের চাঙ্গা করতে চান। কারণ বর্তমান বাস্তবতায় তারা তাদের ভবিষ্যৎ রাজনীতি আওয়ামী লীগের কী হবে, কারণ শেখ হাসিনার বিচার কিন্তু হয়েছে তিনি সরকার প্রধান হিসাবে, কিন্তু আওয়ামী লীগের বিচারও কিন্তু দল হিসাবে কিন্তু শুরু হতে যাচ্ছে, সেটি কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, সেটা আমরা জানতে পারছি। তো এই অবস্থায় যে পলাতক সাবেক প্রধানমন্ত্রী
তিনি তার দলকে চাঙ্গা করবার জন্য, কিন্তু দলের যে নেতা কর্মীরা আছেন, যেটা শামসুল লিটন ভাই বললেন, উনি গণভবনে যারা গিয়েছেন সেদিন তিনি অনেকের সাথে কথা বলেছেন। আমি অনেক নেতা কর্মীদের সাথে যারা এখন পালিয়ে আছেন বা কোনোভাবে আছেন, তাদের সাথে কিন্তু তারা অনেক দুঃখ করে যে আমরা এখানে এই অবস্থায় আছি, আমাদের ছেড়ে তিনি তার পরিবারের সদস্য, তার প্রধান ব্যক্তিদের নিয়ে চলে গেলেন এবং 3 তারিখের আগেই কিন্তু বাকি সবাই চলে গিয়েছেন। তো এই নেতা কর্মীদেরকে কি তিনি চাঙ্গা করতে পারবেন, যাদেরকে জীবনের ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে তিনি চলে গেলেন? এখানে সুন্দর একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে এটা আসলে পলিটিক্যাল রেটরিক এর শব্দটাকে আমি ওইভাবে বলবো না। এটা উনি একটা বলেছেন যে সাইকোর যে কিছু বৈশিষ্ট্য থাকে, যে নর্মালি দেখেন এত বড় একটি হত্যাকাণ্ড ঘটনা ঘটলো এবং সেখানে কিন্তু দুটো দিক আছে। এই যে ফেসিজমটা কায়েম কিন্তু রাজনৈতিকভাবে না, ঠিক আছে? কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক দলের কনস্টিটিউশনে কিন্তু এইভাবে তুমি শাসন করো এই লেখাটি নেই। তার মানে হচ্ছে যে এই ফেসিজমটা সৃষ্টি কিন্তু তার নিজের ইচ্ছায়। আমি এটা সম্পূর্ণই বলবো যে শেখ হাসিনার নিজের ইচ্ছাই ফেসিজম তৈরি হয়েছে। আচ্ছা, তাকে সাপোর্ট করেছে গুটি কিছু মানুষ, সারা বাংলাদেশের মানুষ না, ঠিক আছে? তাইলে সারা বাংলাদেশের মানুষ যদি বা তার দল যদি এতই বড় হতো, তার সমর্থক যদি এতই বড় হতো, তাহলে কিন্তু 5ই আগস্ট ঘটে না, তাই না? তো 5ই আগস্টের যে ঘটনাটা আপনি যদি দেখেন যে আপামর জনসাধারণ কিন্তু মাঠে নেমে আসছে, ইটস লাইক এ মুক্তিযুদ্ধের মতো। সবাই সমর্থন করেছে, 99% মানুষ সমর্থন করেছে, 1% মানুষ হয়তো সমর্থন করে। আওয়ামী লীগের সমর্থকরাও কিন্তু সমর্থন করেছে। হ্যাঁ, মানে আওয়ামী লীগ বলতে আমি সেটাই বললাম, যেখানে দুটো দিক। একটা হচ্ছে শেখ হাসিনা নিজে, যিনি ফেসিজমের জন্ম দিয়েছেন বাংলাদেশে, আর আরেকটি হচ্ছে শেখ হাসিনা যে দলটির সভানেত্রী ছিলেন, আওয়ামী লীগ, ঠিক আছে? দুটি দিক। এখন আওয়ামী লীগের দিক থেকে যদি চিন্তা করে দেখেন, ওনার যে ধরন মনে করেন বিশেষ করে 2014 সালের পর থেকে ওনার সাথে কিন্তু দলের সম্পর্ক সেভাবে ছিল না, এবং দলটা কিন্তু সেখানে ছিল না। দলই যদি থাকতো, দলের কর্মী যদি থাকতো, তাহলে তো এই আপনার 5ই আগস্ট ঘটে না, এটা প্রমাণিত। এখন তাইলে আপনি যদি চিন্তা করেন উনি কেন এখন পর্যন্ত এতগুলো মানুষ মারা গেলেন, ওনার দলের উনি মনে করেন যে অনেকে অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তাইলে এখন পর্যন্ত একটি স্বীকারোক্তি ওনার দলের, বিশেষ করে যারা ফেসিস্ট এই গভর্নমেন্টের সাথে যারা ছিল জড়িত, একটা মানুষকে স্বীকার করেছে? উপহাস করছে হত্যাকাণ্ড নিয়ে, আমরা তাদেরকে সন্ত্রাসী বলছে। আপনি এই যে জিনিসগুলো, আমার কথা হচ্ছে যে তার মানে হচ্ছে যে শেখ হাসিনা বেসিক্যালি আমার মনে হয় না রাজনীতিতে ফিরে আসার আর ইচ্ছা আছে। কারণ রাজনীতিতে যদি ফিরে আসতে চাইতেন, তাহলে প্রথম থেকেই তিনি কিন্তু এই বিষয়টাকে নিয়ে প্রথম সোচ্চার হতেন যে এইটাকে কিভাবে আমি অ্যাড্রেস করব, তাই না? উনি কিন্তু এই বিষয়টাকে কখনই অ্যাড্রেস করেন নাই। তাইলে এখন বাংলাদেশের মানুষ এইটাকে ওন করে, এই জুলাইকে ওন করে বাংলাদেশের মানুষ, আর তিনি এই বাংলাদেশের মানুষকে নিয়ে রাজনীতি করবেন, অথচ এটাকে অ্যাড্রেস করবেন না, তাহলে তো হবে না। তো সুতরাং এই জায়গাতে কিন্তু একটা বিশাল কনফ্লিক্ট আমি দেখছি। সুতরাং তার এই বিষয়গুলোকে মানে পলিটিক্যাল মানে আজে বাজে কথা যাই বলি না কেন, পলিটিক্যাল বক্তব্য যাই বলি না কেন, পাশাপাশি যেটা আমার কাছে মনে হয় যে এটা আসলে এক ধরনের তার সে যে আসলে ওই যেটা বলছেন সুস্থ নয়, এটা একটা প্রমাণ। আর 2 নম্বর হচ্ছে দেখেন, তার যারা রাজনৈতিক দলের নেতা ছিলেন, অন্যান্য নেতা ছিলেন, বিশেষ করে ধরেন মনে করেন সেখানে তো প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, এরকম কয়েকটা সারি নেতৃত্বের মাধ্যমে তিনি এই পুরো শাসনতন্ত্রটা কায়েম করেছেন। এবং এই শাসনতন্ত্রের ভিতরে কিন্তু কাক ঢুকে গেল, ঠিক আছে, আমরা যেটাকে বললাম গুপ্ত ঢুকে গেল। তো এই নানান কাক গুপ্ত মিলেই কিন্তু ওনাকে আজকের মানে এই যে তার শেষ পরিণতিটা কিন্তু তৈরি করেছে। এখন এই পরিণতি যাদের জন্য হয়েছে, আমরা কি একটি লোককে সেটার জন্য, ধরেন আপনি তো আপনার রাস্তাঘাটে যদি যখন আপনি যান, একটা মানুষ যদি ব্যথা পায়, আপনি তো একবারে উফ করেন না? একটি লোককে একটি কথা বলতে আপনি শুনেছেন? আপনি কিন্তু শুনেননি। দেখেন কত বড় পাষাণ হলে পরে এটা সম্ভব। এত বড় একটি ঘটনা, এত হাজার হাজার মানুষের মৃত্যু, হাজার হাজার মানুষের আপনার অঙ্গহানি, তারপর শিশু, যে প্রায় 148 না কতজন জানি শিশু মারা গেল, হ্যাঁ 150-র মতো, হ্যাঁ 150-র মতো শিশু মারা গেল। আপনি হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি করার আদেশ দিলেন, ক্ষমতা দিলেন,
কাকে গুলি করছেন আপনি? এই যে হেলিকপ্টার দিয়ে আপনি গুলি করছেন, সেখানে কি যাচাই করা সম্ভব যে এটা 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 বিরোধী দল, এটা আন্দোলনকারী, এটা আন্দোলনকারী না? সম্ভব? এটা সম্ভব তো না। তার মানে হচ্ছে যে আপনি কিন্তু নির্বিচারে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছেন। তো সুতরাং ওনার রাজনৈতিক জায়গাটা আমি মনে করি, রাজনৈতিক বিবেচনা যদি আপনি করেন, দেশে এসে রাজনীতি করবেন, এই জায়গাটা ওনার বন্ধ হয়ে গেছে। যদি আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হয়, সেটা আমি জানি না কীভাবে ফিরবে। আমার কোনো এত রাজনৈতিক আমার যেহেতু আমি রাজনীতি করি না, রাজনৈতিক এত বিশ্লেষণ যদি আমি করি, সেই জায়গা থেকে আমি বলতে পারবো যে রাজনৈতিকভাবে তার ফেরাটা খুব কঠিন। তিনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, হ্যাঁ, তিনি যদি প্রমাণ করতে চান যে তিনি আসলে বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের সাধারণ মানুষের যে ইচ্ছা সেটার পক্ষে আছেন, তাহলে উনি আসুক, বিচারের মুখোমুখি হোক। নিশ্চয়ই আমি এই আলোচনাটা একটু চালিয়ে যেতে চাই। শামসুল আলম, আমি যে একটা বিষয় বলো, তিনি আসুক, তিনি বিচারের মুখোমুখি হোক, তার বিচার পাবার অধিকার তো নিশ্চয়ই আছে। চিফ প্রসিকিউটর একটা কথা বলেছেন, তিনি বলেছেন যে ডিসেম্বর নয়, জানুয়ারি নয়, তিনি কালকে চাইলেই কালকে আসুক। আমরা কিন্তু একটা বিষয়ে সহমত পোষণ করছি, আমরা তিনজন যারা আছি, দর্শকরা, দেশের আপার মানুষ কিন্তু এই বিষয়টা ঐক্যমত্যে আছে। আমরা দেখেছি মা তার ছেলেকে কিন্তু সেই জুলাই আন্দোলন ঠেলে দিয়েছে। আমরা দেখেছি যে সন্তানের লাশ কাঁধে দিয়ে কিন্তু সে কবর দিতে পারেনি। আমরা দেখেছি যে হাসপাতালের লাশ লুকিয়ে রাখা হয়েছিল। ঢাকা মেডিকেল কলেজের কথা বলি, আমরা উত্তরার বিভিন্ন হাসপাতালগুলোর কথা বলি। সে অবস্থায় যে হত্যাকাণ্ডটা ঘটিয়ে গেল, এরপর চিফ প্রসিকিউটর কিন্তু বললেন যে তিনি যদি চায় ডিসেম্বর জানুয়ারি কেন, তিনি কালকে আসতে পারেন। তো আপনি কি মনে করেন চিফ প্রসিকিউটর করে যেটা প্রত্যাশা করছেন কালকে আসতে পারেন, বা ফেব্রুয়ারি, জানুয়ারি, ডিসেম্বর, এর মধ্যে কি আসলে এই প্রতীকী বক্তব্য, নাকি না আসলেই তিনি ফিরে আসবেন বলে মনে হয় আপনার কাছে? আসলে চিফ প্রসিকিউটর যেটা বলেছেন, উনি যেহেতু মানে প্রধান আইন কর্মকর্তা আইসিটির, তিনি তার অবস্থান থেকে লিগ্যাল যে প্রসিকিউটর হিসেবে তার অবস্থান থেকে বলেছেন। কিন্তু সত্যিকার অর্থে এইরকম একটা গণহত্যা করে মানে যেই খুনি শাসকরা, তাদের অতীত ইতিহাস কি বলে। আমি একটু আগে আলেন্দের কথা বলছিলাম, আলেন্দে না, পিনোশেট, আমি দুঃখিত। চিলির যে ফ্যাসিস্ট, তিনি তার জনগণের উপর হত্যাকাণ্ড চালিয়ে থাকতে চেয়েছিলেন। পরে যখন ইনি ইউরোপ বেড়াতে এসেছেন, জনগণ তখন রাষ্ট্র ক্ষমতা দখল করে তাকে ফ্যাসিস্ট শক্তি হিসেবে নন গ্রাতা ডিক্লেয়ার করেছিলেন, এবং তার মৃত্যু কিন্তু শেষ পর্যন্ত লন্ডনেই হয়েছিল। তিনি বহুবার দেশে ফিরতে চেয়েছেন, কিন্তু তিনি ফিরতে পারেননি নানা কারণে। সেটি অনেক বড় ঘটনা। অর্থাৎ ফ্যাসিস্টরা দেশে ফিরতে চায়, কিন্তু দেশের মানুষের যে ভালোবাসা, তারা তো কবর দিয়ে আসে, সেই জন্য দেশ তাদের জন্য নিষিদ্ধ হয়ে যায়। তার নিষিদ্ধ কিন্তু কেউ চায়নি। 5ই আগস্টের আগে, আমি রিপিট করি, কেউই তার দেশ থেকে চলে যাওয়া আওয়ামী লীগ নিষিদ্ধের কথা দাবি করেনি, কোনো দিনই দাবি করেনি। আওয়ামী লীগ নিজেই নিষিদ্ধ হয়েছে গণহত্যার মধ্যে দিয়ে, তিনি নিজেই প্রস্থান করেছেন তার জীবনের মায়া নিয়ে। সুতরাং এখন তিনি যেসব কথা বলছেন সেগুলোর আমরা বিশ্লেষণ করেছি, কিন্তু দুটি তথ্য আমাদের বিবেচনা করা যেতে পারে। একটা হচ্ছে যে কোনো মামলায় যখন খুনের মামলা চলে এবং প্রধান খুনি এবং তার সহযোগীদেরকে আমরা কি কোনোদিন বলতে শুনেছি যে আমি খুন করেছি অথবা আমি এই জন্য দুঃখিত? কারণ তিনি অথবা তারা অথবা কোনো খুনি 302 ধারায় অভিযুক্ত, ইভেন 303 সহযোগিতার, তারা জানেন যে খুনটা তারা করেছেন, এবং আদালত সেটা শুধু হিয়ারিংই করে না, জনগণের সামনেই বিচারটা করে, যাতে সেটা বিশ্বাসযোগ্য হয়, জনগণ যাতে দেখতে পারে। তো ওনার বিচার তো এখন তো লাইভ আমরা দেখছি। আমরা যেই এখন লাইভ দেখছি মিস্টার জিয়াউল আহসান, যিনি মানুষের মানে এভাবে রিভলভার ঠেকিয়ে গুলি করে তারপরে আপনি রক্ত নিয়ে যে সে যে ফিল করতো, তো এটা আমাদের দেশ। আমাদের দেশে গোপী নামে একটা 6 বছরের বাচ্চা যখন জানালায় দাঁড়িয়ে থাকবে, তাকে ইউএনের হেলিকপ্টার দিয়ে গুলি করে মারবে। কোন দেশে কোন নেতা আর কোন নেত্রীর কথা বলছে? এটা তো দল না, এটা তো একেবারে প্রথম শ্রেণীর শুটার, একটা গেস্টাপো ফোর্স। তিনি ক্ষমতায় থাকবেন আজীবন, তিনি অত্যন্ত স্মার্ট, এবং এর জন্য যদি লক্ষ মানুষকে গুলি করে মেরে ফেলতে হয় তাহলে তিনি তাই করবেন এবং করেছেন। এবং এরপর আমরা এখন না, এটা সম্ভব না, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এগুলো নিয়ে বহু আলোচনা হয়েছে, এবং এটা স্যাটেল রিয়েলিটি যে যখন ক্ষমতায় কেউ যাবে, তিনি যা যা বলবেন তাই করবেন। আর তার বাইরে যদি রাষ্ট্রের সমস্ত অর্গান ইউজ করে যদি কোনো গণহত্যার মতো অথবা মানবতাবিরোধী অপরাধ করে থাকেন, তাহলে সেটা শুধু ওই দেশের জন্য না, ওই সেটেলমেন্ট, ওই লিগ্যাল সেটেলমেন্টে বলা আছে
সে শুধু ওই দেশের জন্য না, সে পৃথিবীর যে কোনো দেশের জন্য বিপজ্জনক। কিভাবে, আমি একটা উদাহরণ দিই। যেমন ধরেন এখন লন্ডনে দেখুন, লন্ডনে তারেক রহমান সাহেব ছিলেন এবং ওনার শত শত নেতাকর্মীকে নিয়ে উনি প্রচুর মিছিল মিটিং করেছেন, প্রচুর, এবং সেখানে থেকে উনি বিশ্বব্যাপী আন্দোলন পরিচালনা করেছেন দেশটাকে মুক্ত করার জন্য। ওনার মায়ের উপর অত্যাচার করা হয়েছে, কিন্তু তিনি কখনো, অথবা তার পরবর্তী যে নেতারা আছেন, তিনি কখনো কোনো নির্দেশ অথবা তার নেতারা নির্দেশ দিয়েছে দেশের আমরা হত্যা করব, লিস্ট করে খুন করো, অথবা দেখে নেব। এই যে ঘটনা, ডিফারেন্সটা আপনি খেয়াল করেন। অনেকে বলে তাহলে তো ওনারও বক্তব্য নিষেধ করা হচ্ছে, ইনারও বক্তব্য নিষেধ, ব্যাপারটা তো এক না। আর দ্বিতীয়ত হচ্ছে যে অপরাধটা কি, তারেক রহমানের অপরাধ ছিল রাজনীতি, এবং হাওয়া ভবন নিয়ে যা যা বলেছে তার আওয়ামী লীগ নিজেই প্রুভ করেছে 15 বছরে যে ওগুলো আসলেই 99.99% অথবা 100%ই ফলস ছিল। ওনাকে জড়িয়ে এমন কোনো আদালত, কিছু বিশ্বাসযোগ্য কিছুই এখন। আর ইনি যে অপরাধটা করেছেন, তিনি তো দিনে দুপুরে লক্ষ লক্ষ মানুষের সামনে, একদিন দুদিন নয়, দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন। এবং এখন জুলাই মাসে আমরা যদি পাষাণ না হই, তাহলে একটা দুইটা ঘটনা দেখার পরে তার আপনি তৃতীয়টাতে আর দেখতে পারবেন না। কারণ এই যে পুলিশকে লেলিয়ে দেওয়া, এই যে অফিসারদেরকে লেলিয়ে দেওয়া, কি একটা মারলে যায় আর বাকিগুলো দাঁড়ায় থাকে। পুলিশ অফিসার হোম মিনিস্টারকে পাশে নিয়ে দাঁড়াচ্ছে, কতটা দেখাচ্ছে অর্গানাইজড কিলিং দেখাচ্ছে, হাউ দে আর কিলিং। হ্যাঁ, তো সেই জন্য আমার মনে হয় যে বিশ্বের যে রেফারেন্সগুলো আছে, ফ্যাসিবাদী, খুনি কিংবা এই ধরনের অপরাধে যারা জড়িত হয়, তাদের মৃত্যু অথবা তাদের যে কবর তাদের দেশে হয় না, কারণ দেশটাকে তারা খুনের মধ্য দিয়ে তারা বিদায় করে দেয়। আর তারা যে রাজনীতি করে, সেই রাজনীতির কি হয় দেখুন, নাজি পার্টির শুধু পার্টি না, তার স্লোগান, তার মার্কা, তার বিভিন্ন ধরনের যে সমস্ত উপসর্গ তারা ব্যবহার করতো তাদের দলের জন্য, এগুলো মানবতার শত্রু হিসেবে চিহ্নিত করা হয়। এবং ইউরোপে আপনি নাজিদের কোনো কিছু যদি আপনি ঘরের মধ্যে আলোচনা করেন, সেটাও যদি আদালতে যায়, কেউ অভিযোগ করে প্রমাণিত হয়, শাস্তিযোগ্য অপরাধ। আমরা যদি সভ্যতা থেকে শিখি, এবং আমরা যদি আমাদের যে ভাইরা আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার নিয়ে কথা বলেন, তাদের কিন্তু বিশ্বের বিভিন্ন রেফারেন্স নিয়ে কথা বলতে হবে, চিন্তা করতে হবে। কারণ এই জিনিসটি সেটেল করার কারণেই আজকে পৃথিবীতে কিন্তু নাজি পার্টির উত্থান, নাজিদের নিয়ে অনেকে উত্থান করতে চায়, কিন্তু সেটা হালে কেন পানি পায় না। এই দেশে আওয়ামী লীগের সাংগঠনিকভাবে বিচার শেষ হোক, আর যে অপরাধীরা আছে, অবশ্যই একটি দুটি কোর্ট দিয়ে এটা সম্ভব না, অন্তত 8টি ডিভিশনে যদি 8টি আইসিটি হয়, তাহলে 1-1.5 বছরের মধ্যে এই বিচারটি শেষ হবে। এবং ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে, যেহেতু শুধু খুনই না, অর্থনৈতিকভাবে দেশকে অনেক পিছিয়ে দেওয়া আছে, যার ফলে পুষ্টি বলুন, কর্মসংস্থান বলুন, আমাদের যে রিজার্ভ বলুন, আমাদের লং টার্ম যে ফাইন্যান্সিয়াল যে বাজেট, তার উপরে যে অতিরিক্ত চাপ তৈরি হয়ে এই 18 কোটি মানুষের শুধু গত 15 বছর না, আগামী 15 বছরের জন্য তো তারা কঠিন এক গর্ত খুঁড়ে গেছে, যেটা নিয়ে বর্তমান সরকার প্রচণ্ডভাবে একটা ইয়ের মধ্যে রিকনস্ট্রাকশনের জন্য চেষ্টা করছে। কিন্তু এই জিনিসগুলো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে বড় বড় ডাকাত যারা, তাদের ব্যাপারে সিদ্ধান্তগুলো নিতে হবে। এবং সাউথ আফ্রিকার ব্যাপারে সবচেয়ে সফল উদাহরণ, 1% লোকের কাছে 99% সব মানুষের সম্পদ সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। এই আওয়ামী লীগ ঠিক সেই কাজটি করেছে। অনলি লেস দেন 1% লোকের কাছে 100% লোকের সম্পদ চলে গেছে, এবং সেই লোকগুলো এখন বিদেশে বসে বসে এইসব করছে, এবং দেশের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে, দেশের প্রশাসন পুলিশ দিয়ে নানা ধরনের সংঘাত তৈরির চেষ্টা করছে। সুতরাং ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে সরকার কঠোরভাবে এই সমস্ত গেস্টাপোদেরকে যদি মোকাবেলা করতে হবে, এটাই হচ্ছে আসলে জুলাইয়ের মূল স্পিরিট। এবং এটা মোকাবেলা করতে গিয়ে খুনি যেমন শেষ মুহূর্ত পর্যন্ত তার গলার থেকে এটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন, এই গেস্টাপোরা সেটাই চেষ্টা করবে। এর সঙ্গে কোনো রাজনীতি, কোনো মানবতা, কোনো কিছুর কোনো সম্পর্ক না। এটা হচ্ছে 100-তে 100 ভাগ হচ্ছে অপরাধ, এবং আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ। এই জায়গায় সচেতনতার একটু অভাব আছে, আর সরকার অনেক ব্যবস্থাই নিচ্ছে, কিন্তু আরও অনেক ব্যবস্থা নিতে হবে যাতে গেস্টাপোরা সরাসরি, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোনো ধরনের রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার চিন্তাও করতে না পারে। কারণ খুনির কোনো, আপনি এরশাদ শিকদারকে কি আপনি যত পপুলারই হোক, আপনি কি কোনো মহানগরের কমিশনার আর কাউন্সিলর হওয়ার জন্য আপনি অ্যালাউ করবেন? আদালত অ্যালাউ করবে যে আপনি যান, ঠিক আছে, এখন গিয়ে ইলেকশন করেন, আপনি খুব পপুলার? নো, এটা হয় না। সো আমার মনে হয় শুধু আমাদের নিরাপত্তা না, বিশ্বের দেশে দেশে এই যে লন্ডনে যারা বসে আছে, তারা যে অবৈধ মানি সেখানে নিচ্ছে, সেখানে ড্রাগসের বিজনেস হবে, সেখানে বাড়িঘরের ব্ল্যাক মানি দিয়ে কেনাকাটার কারণে সেই সমাজে অস্থিরতা তৈরি করে। আমরা যারা লন্ডনে থাকি, তারা অনেকেই জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তিত, কারণ তারা বিভিন্ন ধরনের গুন্ডা হায়ার করতে পারে, কিলার হায়ার করতে পারে, দেশে যেভাবে তারা করেছিল। সো ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুসারে ওই মানুষগুলোকেও
দেশে ফেরত আনা অথবা তাদের সম্পদ কনফিসকেট করা খুবই দরকার, এবং এনসিএ এটা নিয়ে লন্ডনে খুব কাজ করছে। 8-10টা দেশে এটা নিয়ে কাজ হচ্ছে, সরকার খুবই সিরিয়াসলি কাজগুলো করছে। কিন্তু তাদের অপরাধগুলো, তাদের সম্পদগুলো বাজেয়াপ্ত করাটা খুবই সময়ের ব্যাপার। ট্রুথ অ্যান্ড কনসিলিয়েশনের মাধ্যমে করা যেতে পারে। জি বাবা, আমি আরেকটা ছোট্ট বিষয় বলে বিরতিতে যাব, মানে বিরতিতে যাওয়ার দরকার ছিল, কিন্তু প্রশ্নটা করার লোভ আমার কাছে খুব মুখের সামনে এসে রয়েছে। নিশ্চয়ই আমাদের মনে আছে যেটি আমার সাবেক সহকর্মী শামসুল আলম লিটন সাংবাদিক, তিনি যেটা বললেন যে হাওয়া ভবন নিয়ে যে ধরনের গুজব মন্তব্য ছড়িয়ে যা করা হচ্ছিল, কিন্তু আওয়ামী লীগের শাসন আমলেও কিন্তু কোনোটাই কিন্তু প্রুভ করতে পারেনি, তার শতভাগই কিন্তু মিথ্যা ছিল। আপনার নিশ্চয়ই মনে থাকবার কথা, যে প্রশ্নটা আমি করবার চাচ্ছি সেটি হচ্ছে যে হাসিনার আমলেই হাসিনারই একজন বিচারক তারেক রহমানকে খালাস দিলেন এবং তাকে নির্দোষ বলার পরের দিনই কিন্তু দেশ চলে যেতে বাধ্য হলেন। তাহলে সেই অবস্থায় যেটি শামসুল লিটন বললেন যে শতভাগ প্রমাণিত হয়েছে যে তার বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার করা হচ্ছে রাজনৈতিক সবগুলো ছিল মিথ্যা। এই যে বিচারক পালিয়ে যেতে তাকে বাধ্য করেছে, চলে যেতে বাধ্য করেছে, তিনি বিদেশে গিয়েও কিন্তু মানবত জীবন যাপন করেছেন, তার স্ত্রী মারা গিয়েছেন, সন্তানদের লেখাপড়া করাতে পারেননি। আমি জানি না সেই বিচারক কোথায় আছেন, তিনি দেশে আসছেন কিনা বা আসলে কোথায় আছেন। তো সেই প্রেক্ষাপটটা দেখেন, যেখানে তার শাসক থাকাকালীন অবস্থায় বিচারক রায় দিলেন, তাকে দেশ ছেড়ে চলে যেতে হলো, সেটাকে আপনি কীভাবে দেখছেন? না, এটা তো যেটা হচ্ছে যে শেখ হাসিনার অন্যায় আমরা যদি খুঁজতে যাই, যে আমরা যদি একটা বই লিখি যে সে আসলে কি কি অন্যায় করেছে, তাহলে এটা তো বিশাল একটা মহাকাব্য হবে। এটা আপনারা জানেন। লিটন ভাই যে কথাটি বলেছে এটা তো সত্য কথা। 17 বছরে উনি শুধু ফেসিজম কায়েম করেননি এবং জুলাইয়ে উনি গণহত্যা করেননি শুধু, পাশাপাশি কি করেছেন আপনি দেখেন, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছেন, বাংলাদেশের রাজনীতি ধ্বংস করেছেন, বাংলাদেশের সমাজনীতি ধ্বংস করেছেন, পরস্পরের সম্পর্ক নষ্ট করেছেন, ট্রাস্ট নষ্ট করেছেন। তো এই যে বিচার ব্যবস্থা নষ্ট করেছেন, আপনার বাংলাদেশের যেটা হচ্ছে যে যেটা সরকারি যে আইন বা সরকারি সিস্টেম, এই পুরো ইকোসিস্টেমটাকে উনি নষ্ট করেছেন। তাহলে আমরা দেখছি যে শেখ হাসিনা এগুলো ধ্বংসের পাশাপাশি যেই কাজটি করেছেন সেটা হচ্ছে যে তিনি অনেক মানুষের ক্যারেক্টারকে নষ্ট করার চেষ্টা করেছেন। তার ভিতরে একজন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। দেখেন, এটা কিন্তু আজকের না, ওনার বিরুদ্ধে যে প্রপাগান্ডাটা আসছে আপনি দেখবেন যে এটা যদি আপনি ভালো করে যদি খেয়াল করে থাকবেন যে 96 থেকে 2001 এই যে সময়টা শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, এবং সেই সময় কিন্তু উনি তৃণমূল পর্যায়ে রাজনীতিটা শুরু করেন। এবং তৃণমূলের যখন উনি রাজনীতিতে যান, আজকে ওনাকে আমরা যেভাবে দেখছি, তখন কিন্তু মানুষ এইভাবেই দেখেছে। উনি জনগণের কাতারে এসে মানুষের কথা শুনছে, জনগণের পাশে বসে। তো এই জিনিসটা কিন্তু তখনই তারা বুঝে গেছে যে এই অসম্ভব, একে তো ঠেকানো যাবে না। তখনই কিন্তু এটা একদম ডিজাইন করে এই নেগেটিভ, ওনার বিরুদ্ধে নেগেটিভ তৈরি করার জন্য ব্যাপক অর্থ ব্যয় করে তারা। বিশেষ করে 2000 সালের পরে, 2001 সালে যখন বিএনপি ক্ষমতা চলে আসে, এবং এটার পেছনে বর্তমান প্রধানমন্ত্রীর একটা বিশাল বড় অবদান ছিল, তার রাজনৈতিক প্রজ্ঞা ছিল, অবদান ছিল, তার মানে ইভেন তার পরিশ্রম ছিল। সব দিক থেকে বিবেচনা যদি করেন, যখন দেখলো যে উনি যদি সেই বয়স, উনি তার বয়স তখন কম ছিল, তাই না, এই বয়সে যদি উনি এই কাজটি করতে পারেন, তাহলে ভবিষ্যতে উনি কী করবেন। তখন থেকে 2001 সালে যখন বিএনপি ক্ষমতা আসলো, তখন থেকে কিন্তু এই নেগেটিভগুলো তৈরি হওয়া শুরু হলো। এবং এই নেগেটিভের ভিতরে কিন্তু সবচেয়ে বড় যে সহযোগী ছিল সেটা কিন্তু মিডিয়া, গণমাধ্যম, আপনি জানেন। এবং আপনি পরবর্তীতে যখন 1/11-এর পরে যে কাজটি হলো, আমাদের বাংলাদেশের প্রখ্যাত কিছু বড় বড় পত্রিকা কিন্তু অনেক মানে মিথ্যা সংবাদ, যেটাকে আমরা বলি মানে নট অনলি ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, মেল ইনফরমেশন, সবগুলো তারা করেছে। তো এখন এইগুলো করার ফলে তার পরবর্তীতে শেখ হাসিনা আসলেন ক্ষমতায়, এবং ক্ষমতায় সেই 17 বছরে কিন্তু কোনো কিছু প্রমাণ করতে পারেনি। কিন্তু প্রমাণ তো উনি করতে পারেনি, নেগেটিভটা কিন্তু চালিয়ে গেছেন। এবং আপনি দেখবেন যে এই যে 17 বছর তার বক্তব্যে 80% to 90%ই ছিল জিয়া পরিবার নিয়ে। কথায় কথা উন্নয়নের কথা নাই, মানুষের কথা নাই, ঠিক আছে। তারপরে মানে ধনী বা গরিব মানুষের জীবনধারা, নদী, গ্রাম, কোনো কিছুর কথা নাই। আছে কার কথা? শুধু জিয়া পরিবার। তার মানে হচ্ছে নেগেটিভটা চালু করে রাখাটাই ছিল তার উদ্দেশ্য, যেহেতু উনি কিছুই খুঁজে পাচ্ছেন না।
পরবর্তীতে আমরা কিন্তু এই যে এবার মাননীয় প্রধানমন্ত্রী দেশে আসার পরে কিন্তু আমরা দেখলাম, মানুষ বুঝতে পারলো যে এই যে পুরো সময়টা 2001 থেকে এই 2024 দীর্ঘ 23 বছর ওনার নামে যত প্রপাগান্ডা হয়েছে সবই যে ভুল ছিল। উনি কিন্তু একটি কথা মুখে বলেন নাই, উনি কিন্তু তার কর্মীদের বুঝিয়ে দিয়েছেন, মানুষ বুঝে গেছে যে সবই ভুল। নিশ্চয়ই আমরা একটা বিরতিতে যাই এবং নিশ্চয়ই আমরা এই আলোচনাটা নিয়ে আবার ফিরতে চাই। আমরা ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে শেখ হাসিনার দেশে ফেরার যে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন এবং তিনি ফিরবেন বলে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন সেটি আমরা নিয়ে কথা বলছিলাম। এবং আমি নামটি মনে পড়লে আমার বিরতির পর আবার বলবো যে একজন বিজ্ঞ বিচারক শেখ হাসিনার সময় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যিনি এখন দেশের শাসনভার গ্রহণ করেছেন, দায়িত্ব পেয়েছেন, তার একটা বিচারক রায় দিয়েছিলেন এবং সেই রায়ে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছিলেন। তারপর সেই বিচারককে কিভাবে দেশ ছাড়া করেছেন সেই স্বৈরা শাসক, সেই ফ্যাসিস্ট শাসক, আমরা সেই ব্যক্তির নাম আমি কিছুক্ষণ পরে যদি আসে তা মোতাহার হোসেন, মিস্টার মোতাহার হোসেন, বিচারপতি মোতাহার হোসেন, বিচারপতি মোতাহার হোসেন। নিশ্চয়ই আমি জানি না তিনি এই 5ই আগস্টের পরবর্তী সময় কখনো গণমাধ্যমের সামনে আসেননি। সেই বিচার প্রক্রিয়ার পর কী হয়েছিল, তার জীবনে কী ঘটনাগুলো ঘটেছিল সেটি আমার কাছে মনে হয় এখন একটা খোলা চিঠি দিয়ে তিনি জনগণকে জানাতে পারেন। সেটা জানলে কিন্তু আমরা বুঝতে পারবো যে সেই ফ্যাসিস্ট হাসিনা কীভাবে একটা ন্যারেটিভ তৈরি করে জিয়া এবং জিয়া পরিবারকে এক ধরনের অপপ্রচারের মাধ্যমে তাদেরকে খাটো করবার চেষ্টা করেছে। প্রিয় দর্শক, আমরা ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও একই আলোচনা নিয়ে আমি এটিএন বাংলা দুজন সাবেক সহকর্মী জনাব জোবায়ের বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা, সময় টেলিভিশন, এবং শামসুল আলম লিটন, সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক, দুজনকে নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই প্রথম বিরতির পর ফিরে আসছি। ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে আসি। সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জনাব জোবায়ের বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা, সময় টেলিভিশন, জনাব শামসুল আলম লিটন, সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক, দুজন রয়েছেন আমাদের সাথে। আমি বিচারপতি মোতাহার হোসেন আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। কখনো আপনার সাথে সাক্ষাতের পুরো ঘটনাটি যদি আপনি আমাদের বলতে চান জানাবেন, অথবা আমি মনে করি শেখ হাসিনার সেই শাসন আমলে সেই বিচার কার্য করার পর আপনার জীবনে যে দুর্বিষয় ঘটনাগুলো ঘটেছে সেগুলো যদি আপনি এই দেশের মানুষের জন্য আপনি যদি অন্ততপক্ষে জানান, তাহলে কিন্তু মানুষ বুঝতে পারবে শেখ হাসিনা কতখানি তার নিষ্ঠুরতা ছিল, সেই নিষ্ঠুরতা মানুষ জানতে পারবে। আমি জনাব শামসুল আলম আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন দিয়ে আমরা অন্য প্রসঙ্গে যাব। আমরা লেখক, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক, প্রথম আলোতে লিখেছেন জনাব মহিউদ্দিন, তিনি কথা লিখেছেন, তিনি বলেছেন যে শেখ হাসিনা আসার খবরের প্রেক্ষিতে প্রশ্ন করেছেন, দেশে ঢুকতে এত অস্থির হলে আপনি পালালেন কেন? এই প্রশ্ন তিনি তার লেখার মধ্যেই কিন্তু বলেছেন, এটা তাদের অভিমত কলামের মধ্যে ছাপা হয়েছে। তো দেশে যদি আসার এত আশাই থাকে তাহলে পালালেন কেন? নিশ্চয়ই আপনাদের মনে আছে যে তিনি বলেছেন শেখ হাসিনা পালাতে জানে না। এই আলোচনাটা দিয়ে আমরা এই পর্বটা শেষ করতে চাই। না, আমার মনে হয় উনি যেই কারণে ষড়যন্ত্র চক্রকে প্রতিষ্ঠার চেষ্টা করছেন সেটা অবশ্যই বিফলে যাবে, যেহেতু মানুষের সামনে এখনও লাশের সারি, এখনও বাতাসে বারুদের গন্ধ, এখনও মানুষ যখন রাস্তায় চলে তখন সেদিনের বিভীষিকাগুলো ভুলতে পারেনি। যে কারণে কখনো কখনো যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটে, দেখি যে সেখানে কোনো এক আওয়ামী লীগের সমর্থক, কোনো একটা, হয়তো সেই ভদ্রলোক নিরীহ অথবা সাধারণ মানুষ, কিন্তু মানুষের ঘৃণা এবং ক্ষোভ এই দলটি এবং এই দলটির নেতা নেত্রী কর্মী এদের প্রতি এমন একটা পর্যায়ে গেছে যে আমি বহু মানুষের কাছ থেকে শুনি যে যারা এই অপরাধের সঙ্গে জড়িত তার সহযোগী, তাদেরকে আইসিটিতে তাদের হ্যান্ডকাপ লাগানো হয় না কেন? কারণ অনেক খুনিকে সাধারণত ডান্ডা বেরি পরে নিয়ে আসা হয়, এবং গত কয়েক বছরে এই আদালতকে যখন মিসইউজ করা হচ্ছিল, শর্টকাট বিচার করে জার্মানি থেকে থেকে ব্রাসেলস থেকে বিচারের রায় নিয়ে আসা হচ্ছিল আহমেদ জিয়াউদ্দিনের কাছ থেকে, স্কাইপ কেলেঙ্কারি এইসব ঘটনা, তখন কিন্তু সেখানে কিন্তু আসামিদেরকে অমানবিকভাবেই ট্রিট করা হতো। অমানবিক বলতে একটা আসামিকে যেভাবে ট্রিট করার কথা সেভাবে, কারণ নিরাপত্তা হুমকি থাকার কারণে। এখন মিলিটারি অফিসার যারা খুনের সঙ্গে জড়িত ছিল, সুনির্দিষ্ট অভিযোগ আছে, তারা রাজার হালে হাসতে হাসতে আসে। মানবতার প্রতি তাদের যে এই ধরনের যে অবজ্ঞা, এ হাসি ইত্যাদি কিন্তু প্রপারলি ট্রিট করা হচ্ছে না। এদেরকে প্রপারলি, গণতন্ত্রে এত ছাড়াছাড়ির ব্যাপার নাই। গণতন্ত্র এবং আইনের শাসন, ডেমোক্রেসি, কিন্তু মানুষকে আপনি আমি বিচার করার অথবা তাকে আসতে বলার না আসতে বলার কে? ওই ১,৫০০ পরিবার, যেটা রাষ্ট্রের দায়িত্ব কোনো খুন অথবা কোনো অপরাধ হলে সেটার বিচার করা, সেই বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত এগুলো তো রেটরিক বলেন আর বকাওয়াজ বলেন আর যাই বলেন না কেন। সুতরাং তিনি পালিয়ে গেছেন, কারণ তিনি জানেন তিনি নন শুধু ২ তারিখ থেকে ৪ তারিখ রাত পর্যন্ত শেখ পরিবারের প্রতিটি শেখ চলে গেছে।
বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যারা তাদেরকে ভোট দিয়েছিল বিভিন্ন সময়, তাদেরকে তারা বুঝিয়ে দিয়েছে যে এটা আমার রাজতান্ত্রিক পরিবার, এবং তাদের প্রত্যেকে নিরাপদে বিভিন্ন সুখী দেশে গিয়ে এখন আনন্দ ফুর্তিতে ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং এই যে পালানোর কথাটা, তিনি বারবার পালিয়েছেন, তিনি একবার পালান নেই, তিনি বারবার পালিয়েছেন। তিনি জেনারেল নাসিমের সঙ্গে করেছেন কিভাবে বেগম খালেদা জিয়া নির্বাচিত সরকারকে, তার পরবর্তী যে সরকার তত্ত্বাবধায়ক ছিল তাদেরকে বিতাড়িত করে কিভাবে করা যায়, এরশাদকে স্বাগত জানিয়েছেন। তো এরশাদকে স্বাগত জানিয়ে দেশে গণতন্ত্রকে তিনি 9 বছর পিছিয়ে দিয়েছেন। তারপরে জেনারেল নাসিমের সঙ্গে করেছেন, 111-এর সঙ্গে করেছেন। জলিল সাহেব, আমি তখন বাংলা টিভিতে লন্ডনে ছিলাম, আমাদের সঙ্গে ইন্টারভিউতে তিনি বলেছেন যে কিভাবে ডিজিএফআইয়ের সঙ্গে এবং অন্যদের সঙ্গে সমঝোতা করে তিনি 2009 সালের নির্বাচনে ম্যানিপুলেশন করেছেন। সুতরাং তিনি বারবার এই কাজই করেছেন। সবচেয়ে বড় গণহত্যার অপরাধটি এইবার এসে করলেন, কারণ মানসিক অস্থিরতা, মানসিক অসুস্থতার সর্বশেষ যে পর্বটি সেটি ঘটালেন। সুতরাং তিনি একটা বিচ্ছিন্ন একটা গেস্টাপো বাহিনীর লিডার। সেই গেস্টাপোর সদস্যদের, প্রতিটি সদস্যদের বিচার করা রাষ্ট্রের দায়িত্ব, বাংলাদেশের দায়িত্ব। এবং তারপরে তিনি কোথায় থাকবেন, তিনি না থাকলে তার বিচার হবে না, তিনি আসলে বিচার হবে। উনি বলছেন যে বিচার শুরু হলে তখন, বিচার শুরু কি, আপনার তো বিচার শেষ, এখন এক্সিকিউশনের সময়। আর আপিলের একটা সময়সীমা থাকে, আপনারা জানেন, সেই সময়সীমাও অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে অনেক আগে। তো সেই ক্ষেত্রে আদালত অবশ্যই আপিলের সুযোগ দিতে পারে যদি তিনি চান, সেটা বিশেষ সার্কামস্টেন্স বিবেচনায়। কিন্তু বিচার নিয়ে এবং পুরো পরিস্থিতিটাকে, রক্তাক্ত যে ওনার খুনি বাহিনীর যে অত্যাচার, খুন, এটাকে তিনি ষড়যন্ত্র তত্ত্বের আবরণে মোকাবেলা করতে চান। কি কারণে? তিনি এটাকে রাজনৈতিক রূপ দিতে চান। এই জায়গাটা কিন্তু সকল রাজনৈতিক শক্তির জন্য এবং দেশকে যারা ভালোবাসেন কোটি কোটি মানুষের প্রত্যেকের জন্য একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা, একদিকে এই সরকার, বর্তমান যে সরকার, একদিকে অর্থনৈতিক যে বিশাল দেনার বোঝা, তারপরে যেভাবে সোশ্যাল ফেব্রিক নষ্ট হয়ে গেছে, সমাজে মানুষের সঙ্গে মানুষের একটা অহমিকা, মানুষকে অপমান করার সমাজের সংস্কৃতি চালু হয়েছে, একজন আরেকজনকে ভয় দেখানোর সংস্কৃতি চালু করে দিয়ে গেছে। এইসব পরিস্থিতির মোকাবেলা, একদিকে অর্থনীতি, এর মধ্যে আজকে এই সমস্ত হুঙ্কার মোকাবেলার মতো সময় রাষ্ট্র এবং সরকারের থাকা উচিত না। সরকারের কঠোরভাবে আইনের শাসন এবং এই যে মানবতা বিরোধী অপরাধের বিচার, যেটি আন্তর্জাতিকভাবে জাতিসংঘের রিপোর্ট থেকে, দলিল থেকে এবং বিশ্ব তাকিয়ে আছে এই ধরনের ফ্যাসিস্ট শক্তিকে বাংলাদেশ কিভাবে অ্যাড্রেস করে। কারণ তাহলেই বিশ্বের দেশে দেশে যেখানে গণতন্ত্র নাই, সেই দেশগুলোর ফ্যাসিস্টরা সংকুচিত হবে এবং এখান থেকে শিক্ষা নেবে। আমি মনে করি যে এই একজন অসুস্থ মানুষের প্রলাপকে নিয়ে আমরা সময় নষ্ট না করে আমাদের বিচারকে করা দরকার। এবং আমি মানবাধিকার কর্মী হিসেবে বলবো, এই 1,500 পরিবারের একটি করে আপনারা যদি সাক্ষাৎকার প্রচার করেন, তাহলে আপনি মানুষের কান্না ধরে রাখতে পারবেন না। কারণ প্রতিটি ঘটনা এতটা পেইনফুল, যেটার কোনো গভীরতা আমরা স্পর্শ করতে সম্ভবত এখনো পুরোপুরি সক্ষম হইনি। জি, আমি জুবাইর, আমরা একটু অন্য প্রসঙ্গে আসতে চাই, কিন্তু একটু আমি যুক্ত করে দিতে চাই। সেটি হচ্ছে যে দেশের যে আর্থিক যে ভঙ্গুরতা, $113 বিলিয়ন কিন্তু ঋণের বোঝা এখন বাংলাদেশে। আমরা প্রতি বছরই এখন 5 থেকে 6 বিলিয়ন ডলার আমাদেরকে ঋণের পরিষেবা আমাদেরকে শোধ করতে হবে। আর্থিক খাত ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, সমস্ত অর্গানগুলোকে ধ্বংস করে। সেই অবস্থা দাঁড়িয়ে আমরা এই বাজেট পেশ করার পর আমরা কিন্তু দেখেছি যে মাননীয় অর্থমন্ত্রী বলছে অন্তত 2 বছর লাগবে ঘুরে দাঁড়াতে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ভঙ্গুরতার অবস্থা দেশকে ফেলে গিয়েছে, সেই অবস্থা থেকে বাংলাদেশকে বের হতে কতদিন সময় লাগবে সেটি কিন্তু আসলে অনুমান করা খুবই মুশকিল। কারণ রাষ্ট্র এখন নানা রকম ঋণে জর্জরিত হয়ে নানা রকমভাবে ভঙ্গুরতার মধ্যে আছে। আমি একটু স্বাস্থ্য খাত নিয়ে আসতে চাই, এবং এই স্বাস্থ্য খাত নিয়ে বলতে গেলে কিন্তু মরহুমা বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে কিন্তু প্রথমেই আমার দৃশ্যপটে সেটি ভেসে ওঠে, যাকে চিকিৎসাবিহীনভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। কথা ডাক্তাররা বলছেন তার সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন, মেথোডিক্স নামে একটি ওষুধ তাকে দেওয়া হতো, যেটি একটা স্লো পয়জনের মতো। যার লিভার প্রবলেম থাকে তাকে এই ওষুধটি দিলে সেটি কিন্তু তার কিডনি টেস্ট করতে হয়, আলট্রাসোনোগ্রাম করতে হয়। এই ধরনের একটা বর্বরতার মধ্যে দিয়ে কিন্তু মরহুমা বেগম খালেদা জিয়াকে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গেছেন। তিনি স্বাস্থ্য খাত নিয়ে তিনি কথা বলেছেন, এবং তিনি বলেছেন $5 বিলিয়ন আমাদের প্রায় এই বাংলাদেশ থেকে চলে যায়, এবং তিনি চিকিৎসক এবং চিকিৎসা কর্মী যারা রয়েছেন তাদেরকে সময় নিষ্ঠা এবং রোগীদের সাথে যারা স্বাস্থ্যসেবা পেতে চায় তাদের সাথে ভালো আচরণের মাধ্যমে সেই ব্যবস্থাটাকে তুলে ধরবার তিনি চেষ্টা করেছেন আজকে তার বক্তব্যের মধ্যে। আমি যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, আমাদের স্বাস্থ্য খাতের ভঙ্গুরতা, যেহেতু আজকে মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাত নিয়ে কথা বলেছেন, আপনার বিশ্লেষণ কি?
ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে আপনি যদি দেখেন, আপনি নিজেই বলেছেন যে বাংলাদেশের বর্তমান সরকারটি এমন একটি দেশ পেয়েছে, অতীতের কোনো সরকার কিন্তু এরকম একটি দেশ পায়নি। মানে ন্যূনতম একটি বেস পেয়েছিল সবাই, সেটা অর্থনৈতিকভাবে হোক, প্রশাসনিকভাবে হোক বা জুডিশিয়ারি। আপনি দেখেন পুলিশ পর্যন্ত পালিয়ে গেছে এমন একটি দেশে। মানে প্রত্যেকটা জায়গা, মানে শুধু অর্থনীতি না, আপনি যদি একদম পুরো দৃষ্টিতে বাইতুল মোকাররম মসজিদের ইমাম সভা পালিয়ে গেছে, বাইতুল মোকাররম মসজিদের ইমামও পালিয়ে গেছে। এবং এই অবস্থানটার পেছনে এই যে আপনি যে কথাটি বললেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনার উপর যে অত্যাচারটি হয়েছিল, যে অমানবিক একটি পরিস্থিতি তৈরি করেছে এই ফ্যাসিস্ট সরকার, সেটি হচ্ছে যে প্রথমত ওনার মতো একজন মানুষকে তারা একটি একাকী নিভৃতে নির্জনে একটি পরিত্যক্ত একটি কারাগারে ওনাকে রেখেছে, যেটা পৃথিবীতে কিন্তু এই ঘটনাও বিরল। আপনি কোথাও এরকম মানুষদেরকে এইভাবে রাখে, এই নজির নেই। দ্বিতীয়ত আপনি যেটি বলেন চিকিৎসা, বিনা চিকিৎসা, আসলে এগুলো তো এখন আমি যদি বলি যে দেখেন 5ই আগস্ট তারেক রহমান একটি কথা বলেছিলেন, আমাদের খুব ভালো লেগেছে কথাগুলো, যে যারা জয়ী হয় তাদের সবচেয়ে বেশি আপনার দায়িত্ব নিতে হয়। এবং ওই দায়িত্বের জায়গাটা থেকে হয়তো ওনারা অনেক কিছু মাফ করে দিয়েছেন, কিন্তু আমরা যারা জনগণ আছে আমরা কিন্তু আসলে সবাই কিন্তু মাফ করতে পারিনি। সত্যি কথা, আমি আমার কথাই যদি বলি, আমি কিন্তু মাফ করতে পারিনি। তো এখন জনগণ কিন্তু এই অনেক জনগণ আছে বাংলাদেশের, লক্ষ লক্ষ কোটি কোটি জনতা কিন্তু মাফ করতে পারেনি বিষয়গুলো। এটা তো এক ধরনের অফকোর্স এটা এক ধরনের পলিটিক্যাল একটা চাপের সৃষ্টি করবি একটা না একটা সময়। পাশাপাশি যেটি বললেন যে বাংলাদেশের যে বর্তমানে বিশাল বড় একটা বাজেট, 9,30,000 কোটি টাকার মতো বাজেট, এই বাজেটে আমি খুব বড় একটা বাজেট মনে করি না। যে বাংলাদেশের দ্য সাইজ অফ পপুলেশন, কারণ বাংলাদেশ কিন্তু অনেক বড় দেশ, সাইজই ছোট, কিন্তু জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ একটা পৃথিবীর মানে 8ম বৃহত্তম দেশ, এই 8ম বা 7ম এই মুহূর্তে। তো সেই ক্ষেত্রে অনেক বড় একটি দেশ, এবং সেই দেশের এই বাজেটটা কিন্তু আসলে খুব বড় বাজেট নয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেখেন প্রতি বছরে 15 থেকে মানে 16 বিলিয়ন ডলার পাচার হয়ে যেত। এই পাচারটাই যদি রোধ করতে পারে এই সরকার, বর্তমান সরকার, তাইলেই কিন্তু বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগবে না। কিন্তু ধ্বংস যেগুলো হয়েছে, মানে টাকা হারালে আপনি টাকা পাবেন, কিন্তু সবচেয়ে বড় যে ধ্বংসগুলো করেছে সেটা হচ্ছে রাজনীতি। বাংলাদেশের যে পলিটিক্যাল একটা ইকোসিস্টেম ছিল, এই ইকোসিস্টেমটা কিন্তু ধ্বংস করে দিয়ে গেছে এই ফ্যাসিস্ট সরকার। পরবর্তীতে যেটি করেছে যে কালচার, আমাদের সবচেয়ে বড় যেই জায়গাটা বা গর্বের জায়গা, একটি জাতির মেরুদণ্ড তো কালচার, তাই না? তো এই সংস্কৃতির জায়গাটা কিন্তু পুরোপুরি ধ্বংস করে দিয়ে গেছে। আপনি কিন্তু বাংলাদেশ এখন আর কোনো সেইভাবে কোনো কালচার কিন্তু আমি দেখছি না, আমি খুঁজে পাচ্ছি না। আমরা যেভাবে যে কালচারে যেভাবে বড় হয়েছি, এই কালচার কিন্তু এখন নাই। আপনি গুলশানে যাবেন একরকম কালচার, অমুক জায়গায় যাবেন আরেক রকম কালচার, এক গ্রামে আরেক রকম কালচার। ঈদের নামাজ হয় বিভিন্ন দিনে, কেউ করে যেদিন জাতীয়ভাবে ঈদ ঘোষণা করা হয় সেই দিন, কেউ 2 দিন আগে করে, কেউ 2 দিন পরে করে। কি মানে কি এই যে সমস্ত জিনিসগুলি কিন্তু একটি আরেকটির সাথে জড়িত, এবং এই জায়গাটাতে কিন্তু আমাদেরকে ব্যাপক পরিমাণ কাজ করতে হবে। এবং এই যে ধ্বংস, এটা কিন্তু আপনি এই যে অর্থনীতি যদি আপনি ধরেন 2 বছর 3 বছর বা 5 বছর ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু কালচারটা যেটা নষ্ট হচ্ছে সেটা 5 বছর ঘুরে দাঁড়াবে না। তো সুতরাং এটাকে কিন্তু একটা দীর্ঘদিন এটার পেছনে কাজ করতে হবে। আসেন স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু একটা সময়, আমরা যখন ছোট ছিলাম আমরাও কিন্তু সরকারি হাসপাতালে কিন্তু চিকিৎসা নিয়েছি। বাংলাদেশের এই সরকারি হাসপাতালগুলো ধ্বংস করার পেছনে মূল কারণটা কিন্তু বাণিজ্যিক। অন্য আরেকটা দেশে যেন রোগী পাঠানো যায়, রেললাইন পর্যন্ত আমরা স্থাপন করেছি বাংলাদেশে। খুলনা থেকে কলকাতার রেললাইন কি দরকার আমাকে বলেন, শুধুমাত্র রোগী নিয়ে যাওয়ার জন্য। এই যে কাজগুলো সরকারিভাবে আমরা চেয়েছি বাংলাদেশের স্বাস্থ্য মানে এই স্বাস্থ্যসেবা ধ্বংস হয়ে যাক, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেন ভারতের উপর নির্ভরশীল হয় এবং ভারত সেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করতে পারে।
আপনি যে কথাটি বলছেন যে 5 থেকে 6 বিলিয়ন ডলার প্রতি বছর বেরিয়ে যায়, তার ভিতরে 90% যেত ভারতে, আর 10% হয়তো বা ওই আপনার ফার ইস্টে কিংবা ইউরোপ আমেরিকায় যায়। তো সুতরাং আমি যে মনে করি এই যে 5 বিলিয়ন বেরিয়ে যেত, এই 5 বিলিয়নটা যদি আমরা প্রতি বছরে আমরা যদি আমাদের স্বাস্থ্যসেবায় ইনভেস্ট করি, তাহলে এই স্বাস্থ্যসেবা ঘুরে দাঁড়াতে কিন্তু বেশি দিন লাগে না। নিশ্চয়ভাবে একটা বিরতি নিয়ে তারপরে আমরা আবার আসতে চাই। আমরা স্বাস্থ্যসেবার কথা বলছিলাম, একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমিও সেটি মাথায় রাখিনি, যে আমরা কিভাবে স্বাস্থ্য খাতটাকে ধ্বংস করে দিয়েছি এবং কিভাবে আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রে রোগী পাঠিয়ে, আমি জানি না সেখানে কমিশন নেওয়া হতো কিনা যারা পাঠাতেন তারা, কিন্তু এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে যেটা ভেঙে দিয়েছে এবং সেই ভঙ্গুর অবস্থা থেকে ফিরিয়ে আনবার জন্য জনাব তারেক রহমান আজকে ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কথা বলেছেন। আমরা আবারও একই আলোচনায় সমসাময়িক প্রেক্ষাপটে অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। আমাদের সাথে অতিথি হিসেবে যে দুজন রয়েছেন, জনাব জোবায়ের বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা, সময় টেলিভিশন, রয়েছেন জনাব শামসুল আলম লিটন, সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। তারা দুজনও আমাদের শেষ বিরতির পর শেষ মুহূর্তের আলোচনাও এটিএন বাংলার ইস্পানি মির্জা শুভরাত্রিতে যুক্ত থাকবেন। ইস্পানি মির্জা শুভরাত্রির শেষ মুহূর্তের আলোচনায় আমাদের সাথে যে দুজন অতিথি রয়েছেন, আমি আবারও তাদের সাথে পরিচয় করে দিয়ে, রয়েছেন জনাব জোবায়ের বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা, সময় টেলিভিশন, জনাব শামসুল আলম লিটন, সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক। শামসুল আলম লিটন, আমরা স্বাস্থ্য খাত নিয়ে কথা বলছিলাম এবং স্বাস্থ্য খাতের যে ভঙ্গুর দশা, এবং আমরা এরকমও দেখেছি যে স্বাস্থ্য খাতের যে এক্সরে মেশিন কিনা হয়েছে, সেই এক্সরে মেশিন কন্ট্রাক্টর সাপ্লাই দিয়েছে, কিন্তু অপারেটর নাই, গাড়ি কিনা হয়েছে, চালক নাই, যে হাসপাতালে স্ট্রাকচার তৈরি করা হয়েছে, নার্স নাই, ডাক্তার নাই, হাসপাতালে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র এই অবকাঠামোগুলো তৈরি করা হয়েছে, যন্ত্রপাতি সাপ্লাই দেওয়া হয়েছিল সে সময় খালি আর্থিকভাবে দুর্নীতি অনিয়ম করার জন্য। স্বাস্থ্য খাতকে তুলে ধরবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেছেন। আপনি শেষ মুহূর্তের বিশ্লেষণ। ধন্যবাদ। আমি শুধু এতটুকু বলি, আপনি যে 5-6 বিলিয়নের কথা বলছেন, এটা আসলে দ্বিগুণ অথবা তিনগুণ হতে পারে, কারণ এটা হচ্ছে ফর্মাল যে চ্যানেলে এন্ডোর্স করে টাকা নিয়ে যায়, কিন্তু মূলত খরচ হয় কয়েক গুণ এবং সেটা হুন্ডি করে নিয়ে যাওয়া হয়। এটা ওপেন সিক্রেট এবং এটা আমরা সবাই জানি। তো এরকমই ঘটনা ঘটতো শিক্ষার ক্ষেত্রে। এক সময় আপনার মনে আছে 80-র দশকে এবং 90-র দশকে এই শিক্ষার ক্ষেত্রে এই ঘটনাটি ঘটতো এবং সেই সময়ের হিসাবেও 5-7 বিলিয়নের কথা আমরা শুনতাম। সে তো এন্ডোর্স করে ফর্মালি কিছু টাকা পাঠানো যেত, তো লক্ষ লক্ষ ছেলে মেয়ে যেত এবং এই টাকাটা বিপুল টাকা খরচ হতো। এবং আমরা যেভাবে সেই খাতটা বন্ধ করেছি, 94 সালে সম্ভবত এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, তখন কোনো ল ছিল না, বেগম খালেদা জিয়া উনি কিন্তু এইটা দিয়েছিলেন, উনি প্রাইভেট ইউনিভার্সিটি চালু করেছিলেন এবং তখন ব্যাপক সমালোচনার মুখে দিয়েছিলেন। কারণ ইউনিভার্সিটি বলতে আমরা পাবলিক ইউনিভার্সিটি বুঝতাম, প্রাইভেটকে দিয়ে, কারণ মিডল ক্লাস এবং আপার মিডল ক্লাসই তো বিদেশের ছেলেমেয়েদেরকে পাঠাতে পারতো, তো তাদের সেই টাকাটাই শুধু রয়ে যায় নাই, ছেলেমেয়েরা সুস্থ থেকেছে, কারণ ওখান থেকে তো তারা মাদকাসক্ত হয়ে আসতো, কোনো ডিগ্রি নিয়ে আসতে পারতো না এবং কোনো কাজের ডিগ্রিও পেত না। তো যেই কারণে আমরা পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটির মাধ্যমে একটা শিক্ষার গুণগত মান, হ্যাঁ এখন আমাদের এটাকে ধরে রেখেছি 5-7 বিলিয়ন 10 বিলিয়ন বছরে আটকে রাখা, আমাদের সম্পদ আমাদের ভিতরে রাখা। ঠিক স্বাস্থ্য খাতেও প্রতি জেলায় যদি ট্রমা, আমি বর্তমান সরকারের যে কর্মসূচিগুলো আছে স্বাস্থ্য খাতে, আশা করি এই ক্ষেত্রে রেভলিউশনারি চেঞ্জ আসবে, তবে সময় লাগবে, 1-2 বছর 3 বছর সময় লাগবে সেই ক্ষেত্রে। এবং স্বাস্থ্য কার্ড যাতে প্রত্যেকটা মানুষ মানে এক্সপেন্সিভ ট্রিটমেন্টটাও যাতে সরকারি খরচে পেতে পারে, এই ব্যাপারে একটা কর্মসূচি কিন্তু অলরেডি সরকার ডিক্লেয়ার করেছে। তো প্রধানমন্ত্রী যে প্রত্যয় আজকে ঢাকা মেডিকেলে গিয়ে, এবং তিনি এবং তার সহধর্মিনী ঢাকা মেডিকেল থেকে অত্যন্ত মেধাবী, উনি লন্ডনেও অনেক ডিগ্রি করেছেন এবং ইম্পেরিয়াল থেকে, ওয়ান অফ দ্য লিডিং ইন্টারন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউশন। তো যেহেতু স্বাস্থ্য খাতে ওনার বাড়িতেই সর্বোচ্চ একটা আছে উপস্থিতি, এবং আমরা আশা করতে পারি স্বাস্থ্য খাতকে একটা, এবং স্বাস্থ্যখাতে উনি ওখানে এক্সাইল থাকা অবস্থায় প্রচুর কাজ করেছেন, যার ফলে ওখানে এনএইচএস যেহেতু ইন্টারন্যাশনাল মডেল, সেটা কিভাবে কাজ করে, তারপরে রিসোর্স মোবিলাইজেশন, ম্যাক্সিমাইজেশন। অনেকে মনে করে তাইলে এই যে প্রাইভেট সেক্টরে তো অনেক চিকিৎসা হবে এখন, ইয়েস হবে, কারণ এটা তো দেশের ভিতরে থাকবে। দেশের কোনো হসপিটাল যদি রোগীদেরকে কিছু ট্রিট করে, যেটা সরকারি হসপিটালে লিমিটেশন আছে, এবং দক্ষ জনশক্তি, এখন স্কিলের উপর গুরুত্ব দিচ্ছেন, কর্মমুখী শিক্ষা, এখন কিন্তু তাইলে সব সেক্টরেই দক্ষ লোকগুলো গড়ে উঠবে। আরেকটা জিনিস হচ্ছে যে প্রতিটা জেলায় একটা বিশেষায়িত হসপিটালের কথা বলা হচ্ছে, এটা যদি ট্রমা সেন্টার হয়, ট্রমা বলতে হাত পা ভাঙা না, ট্রমা বলতে টোটাল ট্রিটমেন্ট প্রসেস, এটা যদি হয় তাহলে কিন্তু এই বাইরে যাওয়ার চিকিৎসক 80% কমে যাবে, কিন্তু 10-20% থাকবে। কি কারণে? এটা সারা পৃথিবীতে মোবিলিটিটা আছে। স্বাস্থ্য খাতের কিছু কিছু চিকিৎসা আছে কোন কোন দেশে, বিশেষ দেশে বিশেষায়িত হাসপাতাল হয়তো সারা বিশ্বে আছে, হ্যাঁ, যে জন্য আপনি দেখেছেন যে মানে এটা স্বাভাবিক, এটা আমরা সবাই বুঝতে পারি। তো এই যে 80% যদি ঠেকানো যায়,
এবং এই যে কর্মসূচির মাধ্যমে এর যথেষ্ট বিশ্বাস করার কারণ আছে যে এইভাবে জিনিসটা হতে পারে এবং সেদিকে সরকার আগাচ্ছে। জি, আমি একেবারে 30 সেকেন্ডে যে রাজনৈতিক আলোচনা ফিরে আসে বাবু আপনার কাছ থেকে। আপনার আমার মতো কিন্তু অনেক মানুষের অনেক ক্ষোভ আছে, সরকার কি সিদ্ধান্ত নিবে, সরকার হয়তো বা প্রতিহিংসা রাজনীতির দিকে যাচ্ছে না, যেটি মরহুমা বেগম খালেদা জিয়া যখন 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেল তার বক্তব্যের মধ্যেও তিনি সেটা করেছেন। নিশ্চয়ই তার পথ ধরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হাঁটছেন, প্রতিহিংসা রাজনীতি তারা করবেন না। কিন্তু যারা এই রাজনীতিকে ধ্বংস করেছেন সেই দলটি আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎটাকে আপনি একদম ছোট্ট করে কীভাবে দেখছেন? ধন্যবাদ। এটা আসলে আপনি যেটি বলেছেন, প্রতিহিংসা আমরা কেউ চাই না। মাননীয় প্রধানমন্ত্রী তিনিও কিন্তু বলেছেন, এদিন একটি বক্তব্য বলেছেন যে ওনার মা কি চাইতেন সেই কথা, সেটাই উনি চান। আমরাও চাই না প্রতিহিংসা, কিন্তু আমরা যেটি চাই বিচার, সঠিক বিচার হতে হবে এবং এই বিচার এবং সরকারকে কঠোর হতে হবে এই ব্যাপারে। আমার কাছে মনে হয় সরকার অনেক ক্ষেত্রে একটু সফট, এবং এই সফটের সুযোগ কিন্তু অনেকে নিচ্ছে। আমি কিন্তু গণমাধ্যমেই দেখছি সরকার সফটওয়্যার কারণে অনেক গণমাধ্যম কিন্তু আবারও ফেসিস্টের লোকজন তারা কিন্তু গণমাধ্যমগুলোকে দখল করার চিন্তা ভাবনা করছে। তো সুতরাং আমার মনে হয় না এখানে সফটওয়্যার কোনো সুযোগ আছে, বরং এইসব বিষয়গুলো নিয়ে কঠোর হতে হবে এবং সঠিক বিচার হতে হবে। যারা এত বড় ঘটনাগুলো, আমি যেটি বলেছি যে দেখেন এখানে শুধু ষড়যন্ত্রকারী আছে, সাথে আছে উস্কানিদাতা, এরপর হচ্ছে খুনি, তারপরে হচ্ছে আপনার খুন করার পরে কিছু মানুষ কিন্তু এই খুনের বৈধতা তৈরি করেছে। আপনি কাউকে ক্ষমা করতে পারবেন না, কাউকে ক্ষমা করার সুযোগ নাই এই জায়গাতে। সুতরাং সেই ক্ষেত্রে আমি মনে করি সরকার সঠিক বিচার করবেন এবং সারা বাংলাদেশের মানুষ মনে করে এত বড় হত্যাকাণ্ড থেকে শুরু করে এই ফেসিস্ট আমলের প্রতিটা জিনিসের বিচার হওয়া উচিত। নিশ্চয়ই আমরা সময়ের অভাবে আর কথা শুনতে পারলাম না, তবে একটা কথা সঠিক, সেটি হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের দায় কিন্তু যারা করেছেন তাদেরকে নিতেই হবে, তাদের সঠিক বিচার করতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। দেশের ছাত্র জনতার হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের মুখোশ উন্মোচন করতে হবে। তারা দেশে যদি ফিরে আসতে চায় আসুক, বিচারের মুখোমুখি হোক। দেশের আইন আদালত, দেশের সংবিধান, দেশের যে নিজস্ব যে আইনি কাঠামো আছে সেই কাঠামোর মাধ্যমে কিন্তু বিচারের মধ্য দিয়ে প্রক্রিয়াকে এগিয়ে যেতে হবে। সেই বিশ্বাস রেখেই আমরা আমাদের আজকের ইস্পানি মির্জাপুর শিবরাত্রি এখানেই শেষ করছি। আমি ধন্যবাদ জানাতে চাই জনাব জোবায়ের বাবু, জনাব শামসুল আলম লিটন, আপনাদের দুজনকেই। আপনারা আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনাদের অনেক মতামত দিয়ে দর্শকদেরকেও হয়তো বা অনেক বিষয় জানবার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, আপনারা সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।